করোনাকালের বাজেটকাল ঘাটতি 2 লাখ কোটি টাকা বাস্তবায়নের চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে জোনভিত্তিক লকডাউন শুরু, চলাফেরায় কঠোর বিধিনিষেধ, চলছে পুলিশ ও সেনা টহল। সরকারের এক মন্ত্রী ও 7 এমপি করোনা আক্রান্ত, চিকিৎসাধীন সিলেট সাবেক মেয়র কামরান জাফরুল্লাহর অবস্থার কিছুটা উন্নতি। চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারে তীব্র সংকট, সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, বিক্রি হচ্ছে 25 থেকে 30 গুণ বেশি দামে। এক মাসে ভারতে করোনা আক্রান্ত হয়েছে 2 লাখ, বাংলাদেশে 52,000, অনেকটাই নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপুল রিমান্ডে, ভিসার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং করোনাকালে ক্রিকেটে বেশ কিছু নিয়ম পরিবর্তন করলো আইসিসি, বলে থুতু মাখালে কাটা যাবে 5 রান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জাতীয় সংসদে কাল ঘোষণা হতে যাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট, যার আকার ধরা হচ্ছে 5,68,000 কোটি টাকা। বড় অঙ্কের বাজেটে থাকছে উচ্চভিলাষী রাজস্ব আহরণের লক্ষ্য, থাকছে রেকর্ড পরিমাণ ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। করোনার ছোবলে থমকে যাওয়া অর্থনীতি বেগবান করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী ঘোষণা করবেন 2020-21 অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আহমদ মোস্তফা কামালের এটি হবে দ্বিতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটে থাকছে ব্যয়ের বড় বাসনা। মোট 5,68,000 কোটি টাকা হচ্ছে যার আকার। অর্থমন্ত্রী ব্যয়ের সাথে পাল্লা দিতে গিয়ে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছেন 3,82,000 কোটি টাকা। করোনার ভয়াবহতার মধ্যেও বিলাসিতা থাকছে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় 8.2%। এত ভয় পাবার দরকার নেই, কারণ এই বছর ইনফ্লেশন খুব বেশি হবে না, কারণ অর্থনীতিটা রীতিমতো অবশ হয়ে আছে। সুতরাং অর্থনীতি চাঙ্গা না থাকলে, ডিমান্ড মানুষের কাছে টাকা পয়সা অত বেশি না থাকলে পরে কিন্তু ইনফ্লেশন তত বাড়ে না। বাজেটে দৃশ্যমান উন্নয়নে ব্যয় করার লক্ষ্য 2,05,000 কোটি টাকা, আর পরিচালন ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 3,48,000 কোটিতে। এর মধ্যে অভ্যন্তরীণ খাতে ঋণ পরিশোধে ব্যয় হবে 58,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ শোধে 5,500 কোটি। বড় ব্যয় মেটাতে অর্থমন্ত্রী আয় করতে চান বেশি। জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া হচ্ছে 3,30,000-এর লক্ষ্য। এর বাইরে এনবিআর বহির্ভূত কর থেকে আয় হবে 15,000 কোটি টাকা। কর ছাড়া সরকারের আদায় লক্ষ্য থাকছে 33,000 কোটি টাকা। রেভিনিউ মোবিলাইজ করতে পারবে বলে মনে হয় না, সেজন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। বাছাই করে ধনী ব্যক্তিদের, যারা দীর্ঘকাল ধরে ঋণ খেলাপি করে আসছে এবং বাইরে অর্থ পাচার করে আসছে, তাদের সেই খেলাপি ঋণের একটা অংশও যদি এবার আর্জেন্সির কথা বলে আদায় করে নিতে পারে সরকার। তবে এরপরও 1,86,000 কোটি টাকার ঘাটতি টানতে হবে আসছে বাজেটে, যা মেটাতে দেশের অভ্যন্তরের ব্যাংক থেকে নেয়ার লক্ষ্য 85,000 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি থেকে 20,000 কোটি, আর বৈদেশিক ঋণ থেকে নেয়ার লক্ষ্য ধরা হচ্ছে 76,000 কোটি টাকা। দেশের ভেতর থেকে ব্যাংকিং সেক্টরে ঋণ না নিয়ে আমরা যেটা বেশি প্রস্তাব করছি যে বাংলাদেশ ব্যাংক থেকে যদি তারা বাংলাদেশ সরকার ঋণ নেয়, তা রিফাইন্যান্স করতে পারে ব্যাংকগুলোকে, এবং তার মাধ্যমে যে সমস্ত স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়ন করা দরকার সেটা করতে পারে। এছাড়াও অর্থনীতি চাঙ্গা করতে বাজেটে থাকছে সহজ শর্তে কালো টাকা বিনিয়োগের সুযোগ। তবে বাজেটের জটিল সব হিসেব নিকেশের বাইরে এসে এবছরের আপৎকালীন বাজেটে মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন সব শ্রেণী পেশার মানুষ। এজন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে তার যথাযথ ব্যবহারের দিকে নজর দেওয়ার কথা বলছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনাকালে বিপর্যস্ত অর্থনীতিতে সবচেয়ে বড় ঝুঁকিতে দেশের কর্মসংস্থান। শুধু দেশ নয়, পুরো বিশ্ব এখন এই সংকটে। করোনা পরবর্তী পরিস্থিতি হবে আরও ভয়াবহ। তাই আসছে বাজেটে কর্মসংস্থান তৈরিতে সরকারকে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নাজিয়া কোনার রিপোর্টে বিস্তারিত।
করোনায় বিপর্যস্ত অর্থনীতি, চাকরি হারানোর ভয়ে কোটি কোটি মানুষ, বাড়ছে দরিদ্র মানুষের হাহাকার। কেননা আয়ের পথ বন্ধ হলেও ব্যয়ের পথ প্রশস্ত, অর্থাৎ টাকা নেই তবুও খরচ করতে হবে। এমন প্রেক্ষাপটে আসছে 2020-21 অর্থ বছরের নতুন বাজেট। দেশে শুরু থেকেই বেকার সমস্যা প্রকট। করোনাকালে কাজ আছে এমন অনেকেও নতুন করে বেকার হচ্ছেন, সামনেও হবেন, এমন কথা আর শঙ্কা নয়, এখন বাস্তবতা। সেই বিবেচনায় আসছে বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। কার্যকরভাবে ওয়ান স্টপ সেল চালু করে সেবার মান উন্নত করে আমরা যাতে দেশি এবং বিদেশি সকল উদ্যোক্তাদেরকে একটি কমফোর্টেবল জোনে আনতে পারি, তাহলে কিন্তু অর্থনীতিতে গতি সঞ্চার। আর কর্মসংস্থান সৃষ্টিতে ব্যক্তি খাতের ভূমিকাই বেশি। তাই ব্যক্তি খাত যত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে, কর্মসংস্থানের ঝুঁকিও ততটাই কমবে। তবে করোনা পরবর্তী বিশ্বে কাজের ধরন এবং যোগ্যতা দুটোই পাল্টে গেছে, সামনেও যাবে। ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের বিরাট অংশ হবে প্রযুক্তি নির্ভর। সেই জায়গায় খাপ খাওয়াতে জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে হবে। সুতরাং আমি মনে করি আমাদের সেক্টর ভিত্তিক এখন স্পেশালাইজেশনে যাওয়া দরকার। তাইলে কিন্তু আমরা ওই যে বিদেশি যে লোকগুলি আছে তাদেরকে রিপ্লেস করা খুব সহজ হবে, এবং এইটা যদি আমরা রিপ্লেস করতে পারি সেখান থেকে আমরা কিন্তু $6-7 বিলিয়ন সেভ করতে পারি। কর্মসংস্থান সৃষ্টিতে কেবল চাকরি নয়, নতুন উদ্যোক্তা তৈরিতেও মনোযোগী হতে হবে সরকারকে। সে লক্ষ্যে মূলধন লাগবে, যার জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের সুবিধা দেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য ফান্ড থাকতে হবে। গত বছর 100 কোটি টাকার একটা ফান্ড ছিল, সেটার কি ব্যবহার হয়েছে জানি না। এই বছর তার চেয়ে বড় আকারের ফান্ড থাকা দরকার, যা দিয়ে নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে। গতানুগতিকতার বাইরে এসেই করোনাকালীন সংকট বিবেচনা করে 2020-21 অর্থ বছরের বাজেট প্রণয়নের পরামর্শ দিচ্ছেন তারা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় মঙ্গলবার রাত 12:01 থেকে পূর্ণাঙ্গ লকডাউন করা হলো রাজধানীর 27 নম্বর ওয়ার্ডের আওতাধীন রাজাবাজার এলাকা। লকডাউন শুরু হওয়ার পর থেকে এলাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে পুলিশ থাকবে কঠোর অবস্থানে। শুরু হয়েছে সেনা ও পুলিশের যৌথ টহল। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন এবার উন্নত বিশ্বের মতোই কঠোর লকডাউন দেখতে চান তারা। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। অবশেষে পূর্বের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত 12:01 লকডাউন করা হলো রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাটি। করোনা আক্রান্ত রোগীর ঘনত্ব বেশি হওয়ায় সংক্রমণ ঠেকাতে আগামী 2 সপ্তাহ বন্ধ থাকবে ওই এলাকার সবগুলো প্রবেশপথ। এ সময় প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে পুরো এলাকাটি। পূর্ব রাজাবাজার এলাকাটি রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে আমরা বাংলাদেশ পুলিশের পক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা কাজ করছি। আমরা জনসচেতনতা বৃদ্ধি, সাথে সাথে জনসাধারণ এবং যানবাহনের চলাচল যে নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। রাতেই শুরু হয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল। এলাকার বাসিন্দাদের চলাচল নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে সমন্বয় কমিটি। বাইরে থেকে যাতে ভিতরে লোক না আসতে পারে এটা আমরা নিশ্চিত করব, এবং যে সংস্থাগুলো কাজ করছে তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেটাও আমরা নিয়ন্ত্রণ এনে, তারপর তাদের কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো সমাধানপূর্বক আমরা তাদেরকে সাহায্য করব। দরিদ্র মানুষের জন্য আমাদের কাছে আগের থেকেই গত 2.5 মাস তো আমরা কাজ করতেছি। আমাদের কাছে দরিদ্রের একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আমরা আমাদের ত্রাণের ব্যবস্থা রাখছি। এর আগে সারাদিন রাজাবাজার এলাকায় মাইকিং করে জানানো হয় রাত থেকেই কার্যকর হচ্ছে পূর্ণাঙ্গ লকডাউন। পরবর্তীতে রাজধানীর ওয়ারিসহ রেড জোনের আওতায় থাকা এলাকাগুলোতেও পূর্ণাঙ্গ লকডাউন বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সরকারের 1 মন্ত্রী এবং 7 জন সংসদ সদস্য। এর মধ্যে একজন সুস্থ হয়ে গেলেও বাকিরা চিকিৎসা নিচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বদরুদ্দিন আহমেদ কামরানও। করোনা আক্রান্তের তালিকায় আছেন যুক্তফ্রন্ট নেতা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণে বাদ যাননি আইন প্রণেতারাও। সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর কোভিড-19 আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। গত রোববার আক্রান্ত হওয়ার পর তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে সংকটাপন্ন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। যে ওনার অবস্থা অপরিবর্তিতই আছেন, কিন্তু ডিটেরিয়েট করে নাই, খারাপ হয় নাই, এটাই হলো আমাদের আশার কথা। আর আরেকটা আশার কথা হলো আজকে সকালে কালকে ওনার করোনার রিপোর্ট নেওয়া হয়েছিল, সেটা নেগেটিভ এসছে। আক্রান্ত সংসদ সদস্যদের মধ্যে আছেন নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া 5-এর এবাদুল করিম, চট্টগ্রাম 16 আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, জামালপুর 2-এর ফরিদুল হক খান এবং যশোর 4 আসনের রণজিৎ কুমার রায়। তবে এদের মধ্যে শহীদুজ্জামান সরকার এরই মধ্যে সুস্থ হয়েছেন বলে জানা গেছে। করোনা উপসর্গ এবং শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। কোভিড পজিটিভ হয়ে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানও। জানা গেছে সোমবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রাজনীতিক এবং জনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। তাকে নিয়মিত অক্সিজেন দেয়া হচ্ছে। এছাড়া কিডনি রোগে আক্রান্ত ডক্টর জাফরুল্লাহকে প্রতিদিনই ডায়ালাইসিস করাতে হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিয়ন্ত্রণহীন করোনা উপসর্গের ওষুধের বাজার। স্কাবোসুইক্স, ইভেরাসুইক্স, ডক্সিকেপ, জিং বি, এমনকি 10 টাকা মূল্যের নাপা এক্সট্রা ও সিবিটের দাম নিয়ে রয়েছে ক্রেতাদের ক্ষোভ। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলছেন চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করছে। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। কোভিড-19 আক্রান্তের সংখ্যা যতই বাড়ছে, একই সাথে কমতে শুরু করেছে ওষুধ সরবরাহের সংখ্যা। পর্যাপ্ত ওষুধ না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন আক্রান্ত রোগী ও তার স্বজনরা। যেমন ইনহেলারটা লাগতেছে সবচেয়ে বেশি, এখন অক্সিজেনটা লাগতেছে, এটা তো আছেই। তো এগুলো দামগুলো কমানো উচিত। তো মানুষের মধ্যে তো মূল্যবোধটা নাই যে এই মানে একটা মানে কতগুলো মানুষ ইনফেক্টেড, সো এখানে আমাদের দাম কমানো উচিত, সেই জায়গায় আমরা বাড়াইতেছি। আমি গত কয়েকদিনে যা দেখলাম এক এক জায়গায় এক এক রকম দাম নিচ্ছে। এগুলো তো অসাধু ব্যবসায়ীরা, এগুলোর সাথে আমরা কিভাবে কোপ করবো জানি না। ঔষধ কোম্পানির এই প্রতিনিধি জানান বাজারে কিভাবে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ওষুধের দাম। কোম্পানি ডিক্লিয়ারলি বাড়ে না, কিন্তু কাস্টমারের চাহিদাটাকে এক প্রকার ব্ল্যাকমেইল করছে আপনার দোকানদার। করোনা রিলেটেড যে মেডিসিনগুলো আছে, সিবিট এক পাতার দাম হচ্ছে 20 টাকা। এই সিবিট এখন কোনো দোকানে 30 টাকা পাতা বিক্রি করতেছে। এরপরে ধরেন আইভেরা 6, এটা এক পাতার দাম হলো আপনার 40 টাকা। এটা দেখা গেল 100 টাকাও বিক্রি করতেছে। তারপরে আপনার স্কেবো 6, তারপরে আপনার দেখা গেল যে কেবিক্সি, এগুলো আপনার 120 টাকারটা 150 টাকা। তারপরে হলো আপনার ফেক্সিফেনাডিন শর্ট, ম্যাক্সিমাম কোম্পানি ফেক্সিফেনাডিন শর্ট, এটার দামটা আপনার 80 টাকারটা অনেক সময় 90 টাকা 100 টাকা এরকম হচ্ছে। স্কেবো 6 আপনার এটা চাহিদাটা অনেক বেশি, এইটাতেই আপনার বেশি দুর্নীতিটা হচ্ছে। পাইকারি ওষুধ বিক্রেতারা দোষারোপ করছেন খুচরা বিক্রেতা ও ওষুধ কোম্পানিগুলোকে। আমরা অর্ডার দিলেও কোম্পানির কাছ থেকে পাইতেছি না, নাপাটাও না পাই, সেগুলো মানুষের চাহিদা বেশি কিন্তু সরবরাহ আমাদের কম হয়। সুবিধাভোগী কিছু ব্যবসায়ী আছে মহল্লার ভিতরে, ওরা দাম যা লেখা আছে তার চেয়ে বেশি দিতেছে, কিছু সুবিধা ভোগ করতেছে। মহামারী ভাইরাসের এই ক্রান্তিকালে ওষুধ প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান করোনা আক্রান্ত রোগীর স্বজনরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। 2 মাসেরও বেশি সময় পর খুলল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। অর্থনীতির চাকা সচল এবং জনসেবা নিশ্চিত করতে খোলা হয়েছে সচিবালয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে ঢিলে ঢালাভাবে চলছে কর্মকাণ্ড, নেই পুরনো চিরচেনা সে ব্যস্ততা। এমনকি প্রতিটি মন্ত্রণালয়ে জনপ্রশাসন মন্ত্রী ঘোষিত সরকারি কর্মকর্তাদের শতকরা 20% উপস্থিতিও দেখা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। করোনা ভাইরাস মোকাবেলায় কয়েক দফায় সাধারণ ছুটি বাড়ানো হলেও 26 এপ্রিল জরুরি সেবা দানকারী সব মন্ত্রণালয় খুলে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে এখন প্রতিটি মন্ত্রণালয়ে সীমিত পরিসরে লোকবল দিয়ে জরুরি কাজ চলছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ভিজিটরদের সচিবালয়ে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। 25% অফিসিয়াল এক্সিস্টিং থাকে, ফিজিক্যালি উপস্থিত থাকে। হ্যাঁ, সেখানে 25% হয়তো একই সাথে অনলাইন থাকে, বাসা থেকে কাজ করবে। সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছেন, যেমন তারা যাতে করে কোনোভাবেই ইনফেক্টেড না হয় সেটাকে মাথায় রেখে আমাদের 1/4 কর্মকর্তাকে একই সাথে আমরা অফিসে রাখবো।
তবে জীবন জীবিকার তাগিদে করোনা মহামারী উপেক্ষা করে যেখানে সারা দেশ সচল প্রায়, সেখানে অর্থনীতির চাকা সচল রাখতে এবং জনসেবা নিশ্চিতে সচিবালয়ে চোখে পড়েনি সরকারি কর্মকর্তাদের তেমন উপস্থিতি। তবে বিশেষ এই সময়ে দাপ্তরিক কাজ অনেকটাই প্রযুক্তির ওপর ভর করে এগিয়ে চলেছে বলে জানান উপস্থিত অনেকেই। ফাইলিং সিস্টেম চালু হয়েছে, বাসায় বসেও বা চলতি পথেও একজন মানুষ তার মোবাইল থেকে বা ট্যাব থেকে বা ল্যাপটপ থেকে ফাইলে স্বাক্ষর করতে পারছেন। আমাদের যখন যত পার্সেন্ট দরকার আমরা ওভাবেই উপস্থিতি হচ্ছি। এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, যেমন এখন জুমের মাধ্যমে আমরা অফিস করছি নিয়মিত। গত 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত, যা পরে বিভিন্ন সময় 5 ধাপে বর্ধিত হয়ে 30 মে পর্যন্ত ছুটি বহাল থাকে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সাভার ও আশুলিয়ায় ক্রমেই করোনা রোগীর সংখ্যা বাড়ছে, যার বেশিরভাগই পোশাক শ্রমিক। শ্রমিকদের আসা যাওয়া এবং কারখানার ভেতরে শতভাগ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ শ্রমিক নেতাদের। যদিও কারখানার মালিকরা বলছেন নিয়ম মেনেই কাজ পরিচালনা করছেন তারা। নাজমুল হুদার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাভার ও আশুলিয়ায় করোনা ভাইরাসের বিস্তার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার পর সংক্রমণের হার বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, সাভারে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 816 জন, যাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। এরই মধ্যে মারা গেছে 29 জন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রশাসনকে সহযোগিতা করুন, নিজে সুস্থ থাকুন, সাভারকে সুস্থ রাখুন, দেশকে সুস্থ রাখুন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পোশাক শ্রমিকরা। গাড়ি ঘোড়া সবই চলে, কারণের কোনো নিয়মকরণ আছে নাকি? স্প্রে দেওয়া হয়, বারে বারে সাবান দিয়ে হাত দেওয়া হয়। সরকারি লোক যে হিসেবে বলে তাতে তো ওই হিসেবে ততটা না। পরিবর্তিত এই পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ছাঁটাই আতঙ্ক থেকেও তাদেরকে মুক্ত রাখার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। করে দেখেছি এবং বিভিন্ন শ্রমিকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো আসলে স্বাস্থ্যবিধি যে শর্ত সাপেক্ষে ফ্যাক্টরিগুলো খোলার কথা ছিল সেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমরা মালিক শ্রমিক সবাই একসাথে মোকাবেলাও করতে চাই এবং সেটা শ্রমিকের চাকরি নিশ্চিত করে শ্রমিকদের যাতে এই দুঃসময়ে চাকরি না যায়। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি রাখা হচ্ছে না বলে দাবি এই কারখানা মালিকের। তাদের যথাযোগ্য সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কাজ করানো হচ্ছে, এতে করে শ্রমিকরা স্বাস্থ্য মেনটেন হচ্ছে এবং তারা সুন্দরভাবে কাজ করতেছে, এতে করে আক্রান্ত হওয়ার কোনো সুযোগ তাদের মধ্যে নেই। শ্রমিক নেতাদের মতে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে কারখানা মালিকদের আরও কাজ করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল 30 দিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছে 2 লাখের বেশি মানুষ, মৃত্যু 5,500-এর বেশি। একই সময়ে পাকিস্তানে আক্রান্ত বেড়েছে 72,000 আর বাংলাদেশে 52,000। তবে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা না গেলে বিপদ বাড়বে সামনে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনই যেন খারাপের দিকে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর করোনা পরিস্থিতি। বিশেষ করে ভারত এবং পাকিস্তানে বেশ দ্রুত গতিতে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। সুখকর নয় বাংলাদেশের অবস্থাও। গত 8 মে থেকে 7 জুন বিগত এই 1 মাসের করোনার তথ্য বিশ্লেষণ বলছে ভারতে গেল 30 দিনেই নতুন করে আক্রান্ত হয়েছে 1,97,000 মানুষ। একই সময়ে পাকিস্তানে আক্রান্ত 72,000-এর বেশি আর বাংলাদেশে গত 1 মাসে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 52,000-এর বেশি। একইভাবে মৃত্যুর মিছিলেও এগিয়ে ভারত। 1 মাসে ভারতে করোনায় মারা গেছে 5,222 জন, পাকিস্তানে 1,503 এবং বাংলাদেশে 1 মাসে মৃত্যু হয়েছে 682 জনের। এই দেশগুলোর সংক্রমণটা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং আশঙ্কা আছে হঠাৎ করে কোনো জায়গায় সংক্রমণ বিস্ফোরণ ঘটতে পারে। ভারত এবং বাংলাদেশে কোভিড-19 যে স্ট্রেইনটা আক্রমণ করেছে এটির ভিরুলেন্সি আক্রমণের গতি অনেক বেশি, যদিও তীব্রতা কম, অর্থাৎ মৃত্যুর হার কম কিন্তু তার দ্রুত ছড়ায়। আশঙ্কা করা হচ্ছে যে এখানে হঠাৎ করে দ্রুত রোগীর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে এবং ক্ষয়ক্ষতিও বাড়তে পারে, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বা চীনের উহানে হয়েছিল। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা নিয়ন্ত্রণে বেশ ভালো অবস্থায় নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। গত 1 মাসে শ্রীলঙ্কায় নতুন আক্রান্ত মাত্র 1,000, নেপালে আক্রান্ত 3,340 আর ভুটানে 1 মাসে আক্রান্ত মাত্র 52 জন। বিগত 1 মাসে নেপালে মারা গেছে 14 জন, শ্রীলঙ্কায় মৃত্যু মাত্র 2 জনের আর এখন পর্যন্ত ভুটানে কারো জীবন কেড়ে নিতে পারেনি করোনা।
তো সেটা ঠেকানোর জন্যই সর্বাত্মক প্রচেষ্টা চলছে এবং সেজন্যই বাংলাদেশেও লাল এলাকা, হলুদ এলাকা, সবুজ এলাকা করা হয়েছে, ভারতেও তাই। করোনা ভাইরাস সম্পর্কে আমরা খুব কম জানি এবং সামনে কি ঘটবে সেটা নিশ্চিত করে বলা সম্ভব না। তবে দক্ষিণ এশিয়ার এমন চিত্র যেন কিছুই নয় করোনার বর্তমান হটস্পট ব্রাজিলের কাছে। গেল এক মাসে ব্রাজিলে আক্রান্ত বেড়েছে প্রায় 6 লাখ। করোনার ভয়াল থাবায় 30 দিনে জীবন গেছে 28,000-এর বেশি মানুষের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিকেলে, কিন্তু অধিবেশনকে ঘিরে অন্য বছরগুলোর মতো নেই কোনো উচ্ছ্বাস। চারদিকে করোনা আতঙ্ক, অসুস্থ ও বয়স্ক এমপিদের অধিবেশনে যোগ না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পুরো অধিবেশনে একজন এমপিকে সর্বোচ্চ 3 দিন অংশ নিতে বলা হয়েছে। প্রতিদিন গড়ে সর্বোচ্চ 100 এমপি অধিবেশন কক্ষে উপস্থিত থাকবেন। এমপিদের পাশাপাশি মন্ত্রীদেরও শিডিউল অনুযায়ী অধিবেশনে যোগ দিতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সংসদের শুরুর দিনে চিরাচরিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠক এবার হচ্ছে না। বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ এলাকায় কড়া নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর পরামর্শ অনুযায়ী অধিবেশন সংশ্লিষ্ট প্রায় সব কর্মকর্তা কোভিড-19 পরীক্ষা করা হয়েছে। এতে অন্তত 43 জনের করোনা পজিটিভ ফল পাওয়া গেছে। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকজন এমপিও চিকিৎসাধীন রয়েছেন। এবারে অন্য প্রসঙ্গ। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়েছে কুয়েতের সিআইডি। সিআইডির আবেদনের প্রেক্ষিতে কুয়েতের পাবলিক প্রসিকিউটরের নির্দেশ দেন। আঞ্চলিক ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। শনিবার রাতে কুয়েত সিটির মুশরিক এলাকা বাসা থেকে তাকে আটক করে কুয়েত সিআইডি। অন্যদিকে কুয়েত থেকে প্রকাশিত আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সিআইডি 5 বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন তারা প্রত্যেকেই কুয়েত যেতে 3000 দিনার করে দিয়েছিল। এছাড়াও প্রতি বছর ভিসা নবায়নের জন্য বাড়তি অর্থ হাতিয়ে নিয়েছে পাপুল। বেহাল অবস্থা চট্টগ্রামের বহদ্দার হাট এলাকার সড়কের। চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকায় দিয়ে চলাচলকারী প্রতিনিয়ত মানুষজন। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। সরেজমিনে সড়কটি আসলে কি অবস্থা দেখছেন? ধন্যবাদ গালিব। আমি আছি এখন চট্টগ্রাম বহদ্দার হাট এলাকায়। নগরীর ব্যস্ততম এই সড়কটি আসলে বেহাল দশা এসেই দেখতে পেয়েছি। বেশ কিছুদিন ধরে দুর্ভোগে পড়েছে এখানকার স্থানীয়রা। সড়কটি এমন বেহাল দশা, এটির কংক্রিট উঠে গিয়ে পুরা মাটি দেখা যাচ্ছে এবং আস্তর তো ছিলই না আগে থেকে, এবং দেখছেন বিভিন্ন এলাকায় কিন্তু বড় বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই কিন্তু এখানে পানি জমে যায়, দুর্ভোগ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। কারণ চট্টগ্রাম শহরের এটি হচ্ছে একটি প্রধান সড়ক। এই শহর দিয়ে যেতে হয় কালুরঘাট ব্রিজ, বোয়ালখালী, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় এই সড়ক দিয়েই যেতে হয় এবং এই সড়ক দিয়েই প্রবেশ করতে হয় শহরের মূল স্থানে। বিভিন্ন জায়গায় যেতে হয় এই সড়ক দিয়ে, যার কারণে এই সড়কটি সবসময় ব্যস্তই থাকে। তবে এই সড়কটির বেহাল দশার কারণে স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। বারবার তারা এই সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসলো, কিন্তু এখনও পর্যন্ত এই সড়ক নির্মাণ বা সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেনি কেউ। মাঝে মাঝে কেউ বালির বস্তা বা বালি দিয়ে প্রাথমিকভাবে সড়ক ঠিক করার চেষ্টা করা হলো, 2 দিন পর কিন্তু সেটা আবার নষ্ট হয়ে যায়। এমনই দৃশ্য কিন্তু এই চট্টগ্রাম বহদ্দার হাট এলাকায়। স্থানীয়রা বলছেন, যারা গাড়ি চালায় তারা বলছেন এই সড়কটি যদি ঠিক করা না হয় এলাকার দুর্ভোগ চরম বেড়ে যাবে। যারা স্থানীয় আছেন, গাড়ি চালান, তাদের সাথে একটু কথা বলতে চাই। সড়ক ভাঙার কারণে আপনাদের কেমন দুর্ভোগে পড়তে হচ্ছে? জি, আমাদের জন্য ভাঙার কারণে আমরা গাড়িগুলো চালাতে না উঠতে পরে আমাদের স্টপ গাড়ি বিভিন্ন রকমের গাড়ি করা বেশ কম হয়। আমরা নিয়ে গাড়ি কাজ করাই আর আপনি গাড়ি নিয়ে বাইরে কাজ টাজ করাই, রোড বেশি পরিস্থিতি খারাপ। রোডের কারণে আজকে আমরা গাড়ি চালাতে বহুত কষ্ট হচ্ছে। রোডের যে পরিস্থিতিটা চলে এখন করোনার কারণে যে পরিস্থিতিটা চলে, পরিস্থিতির কারণে আমরা রোডের গাড়ি চালাতে বিভিন্ন রকম কষ্ট হচ্ছে। তারপর আমরা কি করবো, আমরা পেটের টানে পরিশ্রম করে আমরা
2টা 5টা যা পাই মানে কি এগুলো আমাদের ফলাফল নিয়ে বউ বাচ্চাকে নিয়ে ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে কথা বলি। সড়ক ভাঙার কারণে কেমন দুর্ভোগে পড়তে হয় আপনাদের? সড়ক আমাদের দুর্ভোগ অনেক কষ্ট হচ্ছে। আমরা যেহেতু করোনার কারণে এখানে রোড বাটার পরিস্থিতি ভালো না, যে তার কারণে আমরা অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ, রোড যদি ভালো হতো তাহলে আমরা কোনো সমস্যা হতো না, যে কারণে আমরা এখানে চলতে পারতেছি না। হ্যাঁ, আমরা যদি বাইরে গাড়ি নিয়ে যদি বাইরে হতে পারতেছি না তাহলে আমরা কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে কথা বলি। সড়ক এই এমন দশার কারণে কেমন কষ্ট হয় আপনাদের? আমাদের একটাই কষ্ট যে রাস্তাঘাট ভাঙা, তাই আমাদের ধুলাবালি রাস্তা দিয়ে চলাচল পারে না, আর গাড়ি তো চলতে পারে না। আমাদের মানুষ তো সাধারণ মানুষ তো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি না, কেননা ধুলাবালি কাদার মধ্যে গায়ের উপরে। তাছাড়া আমাদের সরকারের এতটুকু আমাদের আবেদন জানাবো। এখন কি চান আপনারা? আমরা চাই যেন আমাদের এই পরিবেশটা ভালো থাকে। ধন্যবাদ আপনাকে। গালিব শুনছিলেন, সড়ক উন্নয়ন করা না হলে দুর্ভোগ কোনোভাবেই কমবে না স্থানীয়দের। তারা বলছেন দ্রুততম এই সড়কটি যেন সংস্কারের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। গালিব। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বহদ্দার এলাকার সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরছিলেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে মৃত্যুর সংখ্যাও, আর এর মাঝেই তীব্র সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের। অথচ এখন অক্সিজেন চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়েছে। এই অবস্থায় 20 থেকে 25 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিস্থিতির উন্নতি করতে পারছে না। লাভ বেশি হওয়ায় অনেক বিক্রেতা লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। নয়ন বড়ুয়াজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ দিক শ্বাসকষ্ট হওয়া। তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের বেলায় একমাত্র সমাধান কৃত্রিম অক্সিজেন সরবরাহ। কিন্তু এই পণ্যই এখন সোনার হরিণ হয়ে গেছে বন্দরনগরে। স্বাভাবিক সময়ে অক্সিজেনের দৈনিক চাহিদা 300 সিলিন্ডার। বর্তমানে এই চাহিদা বেড়েছে 3 থেকে 4 গুণ। এই সুযোগকেই কাজে লাগিয়েছেন বিক্রেতারা। বাজারে মাত্র 1,500 টাকার সিলিন্ডারের দাম এখন 20 থেকে 25,000 টাকা। তবুও মিলছে না এই পণ্য। 12টায় এসেছি, আসার পর থেকেই দোকানে এই ব্যানার এবং লেখা আছে সাময়িকভাবে আমরা বিক্রি করছি না, রিফিলও করছি না। সিলিন্ডার পর যে ফ্লো মিটার থাকে, যেটা দিয়ে অক্সিজেনের আপনার পরিমাপ করা যায়, সেটাও 5 থেকে 6 গুণ দাম না হচ্ছে। এতদিন সিলিন্ডারের সংকটের কথা বলা হলেও গেল কয়েকদিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জানা যায় আদতে কোনো সংকট নেই গোডাউনগুলোর। অক্সিজেন সিলিন্ডার এখানে আছে, কিন্তু তারা এখানে সংকট সৃষ্টি করে তারা আপনার ওই প্রফিট করার জন্য পায়তারা করতেছিল। চট্টগ্রামের বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লাভজনক হওয়ায় এই ব্যবসায় লাইসেন্স না নিয়েই অনেকে নেমে পড়েছেন। তাদের ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে পরিদপ্তর। লাইসেন্সবিহীনভাবে কোনো প্রকার অক্সিজেন সিলিন্ডার রিফিল বা ভর্তি করতে পারবে না। যে ব্যক্তি এটা লঙ্ঘন করবে তার ন্যূনতম 2 বছর থেকে 5 বছরের কারাদণ্ড। বিক্রেতাদের বক্তব্য অবশ্য ভিন্ন। বলছেন, বিস্ফোরক পরিদপ্তরের গড়িমসির কারণেই লাইসেন্স নেন না তারা। এছাড়া পণ্যের দাম বেড়েছে মধ্যস্বত্বভোগীদের কারণে। কয়শবার গেছি লাইসেন্সের জন্য, জানেন আপনারা এটা দুয়ারে ধর্ণা দিয়ে লাইসেন্স পাচ্ছি না। আমি যার থেকে যেভাবে কিনছি তার থেকে আমার হাতে সামান্য লাভ করে বিক্রি করছি। এটা যদি বেশি দামি হয়ে থাকে তাহলে এটা আমার করার কিছু নাই। মানুষের জীবন রক্ষাকারী এই পণ্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃহস্পতিবার সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা বলছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে নজরদারির পাশাপাশি ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার সুনির্দিষ্ট রূপরেখা প্রয়োজন। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট বাস্তবায়নের পরিকল্পনা স্পষ্ট আকারে তুলে ধরতে হবে, না হলে আসন্ন অর্থ বছরে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে দেশের অর্থনীতি। নয়ন বড়ুয়াজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী 11 জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে 2020-21 অর্থ বছরের বাজেট, যার আকার হতে চলেছে 5.5 লাখ কোটি টাকার বেশি। করোনা পরিস্থিতির কারণে এবারের বাজেট হবে গতানুগতিকের চেয়ে একটু আলাদা। নিশ্চিতভাবেই স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে অন্যান্য বারের চেয়ে বেশি। কৃষিতে ভর্তুকি রয়েছে নানান খাতে ঘোষণা করা প্রণোদনা পরিশোধের তাগিদ। তাই সব খাতকে সমান গুরুত্ব দিয়ে ঘোষণা করা হবে আগামী বছরের বাজেট, এমন প্রত্যাশা চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের। কৃষি সেক্টরের বরাদ্দটাও একইভাবে খুব জরুরি, শিল্প সেক্টরের জরুরি। এমন কোনো সেক্টর নেই যে বাংলাদেশে যেটি মহামারীতে তার কালো ছায়া ফেলে।
করোনা মহাদুর্যোগের সময় স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ চট্টগ্রাম চেম্বার সভাপতির। এই বাজেটকে মনে করি যে কোভিড-19-এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর অর্থনীতিতে যেভাবে আঘাত এসেছে তার সাথে সঙ্গতি রেখে এই বাজেট করতে হবে। পোশাক শিল্প ও কৃষি খাতে আরও বেশি বাজেট বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। কৃষি আমাদের বড় ধরনের একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সেক্টর, সেখানে বেশ কিছু অনেক ধরনের দুর্বলতা আছে। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়নের পরিকল্পনা স্পষ্ট আকারে তুলে ধরতে হবে। যে সমস্ত উৎস থেকে এই ঘাটতিগুলো আসবে সেই ঘাটতিগুলোকে আবার ওখান থেকে ঠিক জায়গা মতো পরিচালনা করা, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমার বাজেট যাতে ইফিশিয়েন্টলি মানে মোর ইফিশিয়েন্টলি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এই রেশিওটা যাতে সর্বোচ্চ হয় এবং যাতে ইলাস্টিক হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। করোনার কারণে কর্মহীন মানুষের নানামুখী সহায়তা এবং বিভিন্ন খাতে সহজ শর্তে ঋণ আর প্রণোদনা পরিশোধের উদ্যোগ থাকবে নতুন বাজেটে, তবে তা বিতরণে সুষম বন্টনের নিশ্চয়তা চান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে রাজশাহীতে দৃশ্যমান উন্নয়ন হলেও শিল্পায়নে পিছিয়ে, সম্ভাবনা থাকলেও উদ্যোক্তাদের অভাবে আলোর মুখ দেখছে না শিল্পায়ন। ফলে অন্য বিভাগীয় শহর থেকে পিছিয়ে পড়েছে দেশের উত্তরের শহর রাজশাহী। তাই আগামী বাজেটে রাজশাহীর জন্য বিশেষ বরাদ্দের দাবি এখানকার মানুষের। করোনা পরিস্থিতিতে কর্মকুফের দাবি অর্থনীতিবিদ আর ব্যবসায়ী নেতাদের। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। প্রাচীন বিভাগীয় শহর রাজশাহী রেশম আর শিক্ষানগরী হিসেবে পরিচিতি পেলেও অনেক পিছিয়ে শিল্পায়নে। পাইপলাইনে গ্যাস এলেও গত 10 বছরে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা। কাঁচামাল আর সস্তায় শ্রমিক সহ সব সুবিধাই এখানে বিদ্যমান। প্রতি বছর বাজেট আসে, বাজেট যায়, কিন্তু রাজশাহীর মানুষের কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হয় না। তাই জেলাভিত্তিক বরাদ্দ, বিশেষ অর্থনৈতিক জোন ও শিল্পায়নের জন্য সরকারের গুরুত্ব দেওয়ার দাবি এই অঞ্চলের মানুষের। এখানে শিল্পভিত্তিক একটি জোন, স্পেশাল ইকোনমিক জোন অথবা ইপিজেড অথবা কৃষিভিত্তিক শিল্প জোন, যে কোনো একটি জোন করার ক্ষেত্রে একটি থোক বরাদ্দ দিয়ে এখানে কর্মের চাকাটা সচল করবে। জেলাভিত্তিক যে বাজেটের কথা বলা হয় প্রতি বছর, এটা যাতে এই বছর বাস্তবায়ন করা হয় এবং রাজশাহী যাতে এই বাজেটে সবচেয়ে বেশি পায়। বিশ্লেষকরা বলছেন, আসছে অর্থ বছরে বেসরকারি খাতে বিনিয়োগ কমবে, বাড়বে দারিদ্রতাও। এজন্য পরিস্থিতি মোকাবেলায় কৃষিকে বেশি গুরুত্ব দিতে হবে। অন্যান্য অঞ্চলের তুলনায় আমরা জানি যে এই এলাকাটা দারিদ্র্যমানের সঙ্গে বেশি, কাজে দেশের অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকায়ও দারিদ্র্যের কারণে যে সামাজিক সুরক্ষা, সেটার উপর বেশি নজর দিতে হবে। কৃষির যে সংকটগুলো আমরা দেখেছি, বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তনটি একটি বড় সংকট, সেই দিকে সরকারের নজর দিয়ে বেশি বরাদ্দ করা উচিত। করোনাকালীন সময়ে ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী সবাই কিছুটা সংকটে থাকবেন। তাই কর সুবিধা দেওয়ার দাবি অর্থনীতিবিদদের। 1 বছরের জন্য কর মওকুফের দাবি আছে ব্যবসায়ী নেতাদের। করের দিক থেকে হোক, কারোর উপর যেন কোনো চাপ না পড়ে, সেই দিকটা বিবেচনা রেখে বাজারটা করা দরকার। আমি চাই এই বছরে একটা বছর জন্য মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আমাদের ভ্যাটটা যেন 1 বছর স্থগিত রাখে। দেশে করোনার পরিস্থিতিতে রাজশাহীর বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সামাজিক সুরক্ষার আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টির দাবি আছে এই অঞ্চলের মানুষের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে এখনও উত্তাল যুক্তরাষ্ট্র। বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত 10,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশের সঙ্গে ব্যাপক আকারে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে ফ্লয়েডের মৃত্যুর জন্য দায়ী বরখাস্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চাউফিনের $10,25,000 বিনিময়ে জামিন মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে মার্কিন পুলিশ বাহিনীর সংস্কারে একটি বিল উত্থাপন করা হয়েছে কংগ্রেসে। নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্ট। গেল 25 মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভের দাবানল। বর্ণবাদ ও পুলিশি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে মার্কিনীরা। এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত 10,000 মানুষ গ্রেপ্তার হয়েছে।
যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের 140টিরও বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও ঠেকাতে পারেনি বিক্ষোভকারীদের। ফ্লয়েডের মৃত্যুর জন্য দায়ী বরখাস্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন সোমবার আদালতে প্রথমবারের মতো হাজির হন। সেখানে বিচারক তাকে $12,50,000 বিনিময়ে জামিন মঞ্জুর করেন। এর আগে গেল শুক্রবার ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত আরও 3 বরখাস্ত পুলিশ কর্মকর্তার $10 লাখ বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়। এছাড়া মার্কিন পুলিশ বাহিনীর সংস্কারের জন্য কংগ্রেসে সোমবার একটি বিল উত্থাপন করা হয়েছে। পুলিশি বর্বরতা ও বর্ণবাদের বিরুদ্ধে টানা বিক্ষোভের জেরে এই বিল এনেছে ডেমোক্র্যাটরা। বিলটি আইনে পরিণত হলে অসদাচরণ, গলা চেপে ধরার কারণে পুলিশ সদস্যদের বিচার করা এবং বর্ণবাদ মোকাবেলা সহজ হবে। তবে জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট 2020 নামের এই বিলটিতে সিনেট নিয়ন্ত্রণ করা রিপাবলিকানরা সমর্থন দেবেন কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি। সোমবার ফ্লয়েডের নিজ শহর হিউস্টনের ফাউন্টেন অফ প্রেজ গির্জায় ফ্লয়েডের লাশবাহী কফিন 6 ঘন্টার জন্য রাখা হয়েছিল। সেখানে সর্বস্তরের কয়েক হাজার জনতা তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে জানিয়েছে তার পরিবারের পক্ষ থেকে। নাহিদ জিহান, নিউজ 24। বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার জেনেভায় সংস্থাটির মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করেছেন, মহামারীর 6 মাস পার হলেও এখনই কড়াকড়ি শিথিলের সময় আসেনি। বিস্তারিত নাহিদ জিয়ানের আরেকটি ডেস্ক রিপোর্টে। গত ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তির পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কোভিড-19 নামের নোভেল করোনা ভাইরাস। এরই মধ্যে 2 শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই বৈশ্বিক মহামারী। 72 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে, প্রাণ হারিয়েছেন 4 লাখের বেশি। মহামারীর এমন অবস্থায় এখনো প্রতিদিন সংক্রমিত হচ্ছে লাখের কাছাকাছি মানুষ। কিন্তু এরপর দীর্ঘ লকডাউন পরিস্থিতি আর জারি রাখতে পারছে না বেশিরভাগ দেশের সরকার। অর্থনীতির চাকাকে আবারও সচল করতে একে একে সব দেশেই খুলে দেওয়া হচ্ছে লকডাউন। কিন্তু এই সিদ্ধান্ত ঠিক হচ্ছে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের পরিস্থিতির উন্নতি হলেও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন WHO পরিচালক টেদ্রোস আধানম গেব্রিয়েসাস। মহামারীর 6 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে কোনো দেশের জন্য এখনই করোনা নিয়ন্ত্রণের প্যাডেল থেকে পা তুলে নেওয়ার সময় আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেন, যেসব দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে সেখানে এখন সবচেয়ে বড় হুমকি আত্মতুষ্টি। তার মতে বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে খেলার খবর। মাঠে নেই ঘরোয়া ফুটবল, তবে মাঠের বাইরের ফুটবলটা এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার নাম। বাফুফের আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম ক্রীড়াঙ্গন। টেবিলের ফুটবলে এক ধাপে গিয়ে বাফুফে। সংগঠকদের অভিযোগ, নির্বাচনে কারসাজি করতে ফেডারেশনের সাধারণ সম্পাদকের নির্দেশে অবৈধভাবে পছন্দের লোকদের বানানো হচ্ছে কাউন্সিলর। তবে নিজের বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে অসত্য বলছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। মাহফুজুল ইসলামের রিপোর্ট। 2016 সালের 30 এপ্রিল হয়েছিল বাফুফের সবশেষ নির্বাচন। এরপর 2020 সালের 20 এপ্রিল পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও করোনায় থমকে যায় সবকিছু। সাধারণ ছুটি শেষ হয়ে যাওয়ায় আবারও নির্বাচনী তোড়জোড় শুরু হয় ফেডারেশনে। আর আসতে থাকে কাউন্সিলরশিপ দেয়া নিয়ে গুরুতর সব অভিযোগ। অভিযোগের তীর বাফুফের সাধারণ সম্পাদকের দিকে। তার বিরুদ্ধে অভিযোগ করে ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি পর্যন্ত দিয়েছেন স্বয়ং বাফুফের প্রভাবশালী সহসভাপতি বাদল রায়। এছাড়াও কাউন্সিলরশিপ নিয়ে বাফুফের বেশ কয়েকজন স্টাফের বিরুদ্ধেও আসছে অভিযোগ। আমি টাঙ্গাইল ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি। আমার নাম আতিকুর রহমান খান জামিল। জাভেদ সাহেব আমারে বলে যে আপনি দা টিকবো, কিন্তু জামিল ভাই আপনি এটা বা দিয়ে অন্য ডেলিগেট দেন, আপনাকে 8 লক্ষ টাকা আপনি দিয়ে দেবো।
এবং সোহাগ সাহেব তো আগেই আমাকে 25 তারিখে বলছিল। তবে নিজের উপর আসা অভিযোগ অস্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, জানান নির্বাচনকে ঘিরে সবকিছুই নাকি একটি নোংরা রাজনীতির অংশ। নির্বাচন, ইলেকশন, ইলেকশনের সময় স্পোর্টস পলিটিক্স, কিছু কাদা ছড়াছড়ি এগুলো থাকে। সো দিস ইজ পার্ট অফ দ্যাট। নির্বাচনী মাঠে কাজী সালাউদ্দিনের বিপক্ষে সরব অবস্থানে আছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশন। এবারের ওয়াফুফের নির্বাচনে মোট ভোটার 143 জন, এর মধ্যে জেলা ও বিভাগীয় সংগঠনের হাতে 72 ভোট, আর প্রিমিয়ার, চ্যাম্পিয়নশিপ ও প্রথম বিভাগের ভোট 39টি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা থেকে বাঁচতে ইতিমধ্যে ফুটবলে বেশ কিছু নিয়ম সংশোধন করেছে ফিফা। এবার সেই পথে হাঁটল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী মাস থেকে মাঠের ক্রিকেটে দেখা যাবে নতুন নিয়মগুলো। এর মধ্যে কোভিড-19 রিপ্লেসমেন্ট বা বলে লালা মাখানোর নিষিদ্ধ সহ দেখা যাবে আরও নতুন কিছু নিয়মকানুন। বিস্তারিত আমার তৈরি এক প্রতিবেদনে। পৃথিবী থেকে বিদায় নিতে নাছোড়বান্দা করোনা ভাইরাস। করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর থেকেই থমকে যায় এই গ্রহের মানুষগুলোর স্বাভাবিক জীবন। স্থবিরতা গ্রাস করে মাঠের খেলা ক্রিকেটকেও, কিন্তু আর কত। তাই পুরনো অনেক নিয়মকে বদলে দিয়ে বা নতুন নিয়ম সংযোজন করেই আগামী মাসে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে মাঠের ক্রিকেট। অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি প্রধান নির্বাহী কমিটির বৈঠকে অবশেষে সিদ্ধান্তে অনড়, বলে আর লাগানো যাবে না মুখের লালা। কারণ করোনা ভাইরাসের কারণে আবারও মাঠের ক্রিকেটকে থামিয়ে দিতে এই লালাই যথেষ্ট। সেই সাথে গত অ্যাশেজ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কনকাশন সাবস্টিটিউট দেখলেও এবার করোনার কারণে এশীয় নিয়মের সঙ্গে যোগ করা হলো করোনা সাবস্টিটিউট। টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে কোনো ক্রিকেটারের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তবে ওয়ানডে কিংবা টি-20-র জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। স্বাভাবিক সময়ে যে কোনো সিরিজ আয়োজনে অন্তত একজন নিরপেক্ষ দেশের আম্পায়ার থাকা বাধ্যতামূলক ছিল। তবে নতুন নিয়মে করোনাকালীন সময়ে যে কোনো দেশ চাইলে স্থানীয় আম্পায়ার দিয়েই ম্যাচ পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে বাড়তে পারে ভুল সিদ্ধান্ত, আর তাই প্রতি দলের জন্যই থাকছে বাড়তি একটি রিভিউ। এতদিন ধরে সীমিত ওভার ক্রিকেটে অনুমতি থাকলেও আগামী 12 মাসের জন্য টেস্ট ক্রিকেটের জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। নতুন নিয়ম কিংবা পুরনো নিয়মকে বিদায়, মাঠের ক্রিকেটে ফিরে আসুক পুরনো উন্মাদনা, এমনটাই আশা খেলাপ্রেমী কোটি মানুষের। গালি ইবনে রিয়াজ, নিউজ 24। দেশের প্রথম রিয়েল লাইফ ক্রাইম ভিত্তিক ওয়েব সিরিজ আগস্ট 14। 2013 সালে ঘটে যাওয়া মর্মান্তিক জোড়া খুনের ঘটনায় এই ওয়েব সিরিজে তুলে ধরেছেন নির্মাতা শিহাব শাহীন, যেখানে আলোচিত ঐশী চরিত্রে দেখা যাবে তাসনুভা তিশাকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। উপর থেকে পারমিশন দিছে তো, খুলেন না। যাইতে দে ম্যাডামে ফোন দিছে। যাইতে দেবো। মায়ের কণ্ঠ নকল করে বাড়ির কেয়ারটেকারকে বোকা বানিয়ে তুষি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কোনো এক জিমির সন্ধানে। সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ বুঝতে পারে স্ত্রী সহ নিহত পুলিশ কর্মকর্তার বড় মেয়ে তুষিকে পেলেই খুলবে অনেক রহস্যের জট। কিন্তু কেউ জানে না তুষি কোথায় আছে। কি হয়েছে আপা, কোনো সমস্যা? না। পুলিশ ইন্টারোগেশনের সামনে তুষিকে খুবই শান্ত, ধীরস্থির আর অবিচল দেখায়, যেন কিছুই ঘটেনি। বরং নানাভাবে সে পুলিশকে বোকা বানাতে থাকে। কি হয় তারপর? পুলিশ কি পারে রহস্যের জাল ভেদ করতে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে ওয়েব সিরিজ আগস্ট 14। 2013 সালে আলোচিত ঐশীর ঘটনাকেই ওয়েব সিরিজে তুলে ধরেছেন নির্মাতা শিহাব শাহীন। বিশ থেকে যখন আমাকে এই সিরিজটির কথা বলা হয়, তখন প্রথমেই আমার এই ঘটনার কথা মনে হয়। 2013 সালের এই ঘটনাটি সেই সময় পুরো দেশকে থমকে দিয়েছিল। দেশের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল সেই ঘটনাটা পত্রপত্রিকায় টিভিতে দেখে। এর ভিতরে বিশাল একটি মেসেজ আছে, যেটা আদালত, হাইকোর্ট তার রায় উল্লেখ করেছেন যে বয়সন্ধিকালে প্যারেন্টিং এর ত্রুটির কারণে, বাবা মায়ের ত্রুটির কারণে এই পরিণতিটা হয়েছে। আমি এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা আপনাদের কিশোর সন্তান সন্ততির দিকে চোখ রাখুন, তাদের দিকে খেয়াল রাখুন তারা কি করছে না করছে।
শিহাব শাহীনের রচনায় ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, মনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকে। আগস্ট 14 ওয়েব সিরিজটি দেখা যাবে অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ খবর সকাল 9টার বিরতিহীন সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। করোনাকালের বাজেট কাল ঘাটতি 2 লাখ কোটি টাকা, বাস্তবায়নের চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে জোনভিত্তিক লকডাউন শুরু, চলাফেরায় কঠোর বিধিনিষেধ, চলছে পুলিশ ও সেনা টহল। সরকারের এক মন্ত্রী ও 7 এমপি করোনা আক্রান্ত, চিকিৎসাধীন সিলেট সাবেক মেয়র কামরান জাফরুল্লাহর অবস্থার কিছুটা উন্নতি। চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট, সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, বিক্রি হচ্ছে 25 থেকে 30 গুণ বেশি দাম। এক মাসে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 2 লাখ, বাংলাদেশে 52,000, অনেকটাই নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে। কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপুল রিমান্ডে, ভিসার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। এবং করোনাকালে ক্রিকেটে বেশ কিছু নিয়মের পরিবর্তন করলো আইসিসি, বলে থুতু মাখালে কাটা যাবে 5 রান। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। দেখছেন নিউজ 24, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।